হ্যাঁ হ্যাঁ, বুলিয়ান ল বলতে, বুলিয়ান ল যেটা আমাদের যে সিলেবাসলি আমরা ডিসকাস যখন করছিলাম, বুলিয়ান ল মিনস এভরিথিং। হ্যাঁ, তার মধ্যে অবভিয়াসলি সব পস, ক্যানোনিক্যাল পস, এই জিনিসগুলো তো নিশ্চয়ই থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে লজিক গেটস থাকবে। পুরোটা ভালো মতন পড়ে নেবে। আমি তো তোমাদের অনেক কিছুই করিয়েছি দীর্ঘ সময় ধরে, তো এগুলো মনে হয় একটু প্র্যাকটিস করলে ইট উইল বি বেটার ফর ইউ। হ্যাঁ, খুব ভালোই হবে। প্র্যাকটিস করো, যদি অসুবিধা হয় আমি ভিডিওস দিয়ে দেবো, দরকার পড়লে এক্সট্রা ক্লাসে বলে দেবো, নো প্রবলেম। আর যেটা বলছিলাম, যে এই প্রবলেমটার ক্ষেত্রে এটা আমরা একটু ডিসকাস করছি অন্যভাবে, দেখে নাও ভালো মতো। এই ছিল আমার প্রবলেমটি। এই প্রবলেমটার মধ্যে আমরা ইজিলি ইজিলি যেটা দেখব, নো 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 নো, হ্যাঁ, এখানে দেখবে যেটা, সেটা হচ্ছে যে এখানে যেটা হলো, এটাকে আমরা বলছি হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এই জায়গাটা দেখো, দিস ইজ এ প্রি ইনক্রিমেন্ট। আর যখনই এক্স এর পরে প্লাস প্লাস এসেছে, পোস্ট ইনক্রিমেন্ট। সো এখানে একটা যে ভাবার বিষয় আছে আমার, যে এটা অ্যাকচুয়াল রেজাল্টটা কি হবে। তুমি এখানে কম্পাইলার দু রকম টাইপের হয়, একটা 16 বিট কম্পাইলার হয়, একটা 32 বিট কম্পাইলার হয়। তো কম্পাইলারের উপর ডিপেন্ড করে আউটপুট রেজাল্ট কিন্তু চেঞ্জেস হয়। যেমন তোমাকে আমি করে দেখাচ্ছি এই প্রবলেমটা, একবার করব আমি ডেপসিতে, আর একবার করব হচ্ছে টার্বোসিতে। সো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু চেঞ্জেস হবে। তোমরা টার্বোসিটাকেই ফোকাসিং করে সেখানে যে আউটপুটটা হবে সেটাই তুমি দেখানোর চেষ্টা করবে। আমি প্রথমে তোমাকে এটার ক্ষেত্রে আমি ডেপসিতেই করে দেখাচ্ছি, দেখো 1 মিনিট। দেখো, stdio.h ইন্ট ধরো x = 2। তারপর আমি লিখছি কি, printf %d কমা x কমা x প্লাস প্লাস কমা প্লাস প্লাস x। এটাই ছিল তো? হুম, আশা করি এটাই ছিল। x প্লাস প্লাস, তারপর হচ্ছে প্লাস প্লাস x। দেখো, এটার যে আউটপুট সেটা কিন্তু টার্বোসি এর আউটপুটের জন্য চেঞ্জ হয়ে যাবে। প্রথমে এটা সেভ করে নিচ্ছি আমি। ধরো এটার টেস্ট দিয়ে সেভ করলাম। দেখো 434 অ্যান্সার আসছে। অ্যান্সারটা মনে রাখো, এর ক্ষেত্রে আসছে 434। কিন্তু তুমি যদি এটাকে কোশ্চেনটাকে ওপেন করো একবার, 4, হ্যাঁ 434 কিন্তু কোনো অ্যান্সার এখানে নেই, ভ্যারি করছে ভ্যালুটা। 434 ভ্যালুটা ভ্যারি করছে। এটা একমাত্র কারণ হচ্ছে কম্পাইলারের ইম্প্যাক্ট হচ্ছে। সো আমরা এ ধরনের আউটপুটে তুমি জেনারেল সেন্স চিন্তা করো, রাইটের থেকে লেফটের দিকে। সো রাইট থেকে লেফটের দিকে যদি আসে, হ্যাঁ রূপঙ্কর আসো, যতটুকু মিসিং হয়েছে ভিডিওটাকে ওপেন করে দেখবে। হ্যাঁ, আর এখন থেকে কিন্তু ক্লাসে যখন কোচিং অফলাইন হবে, লেট করে আসবে না একদম, তাহলে কিন্তু নিজেরই অসুবিধা হবে। হ্যাঁ, লেট করবে না একদম। আর যখনই অসুবিধা আমার সঙ্গে ডিসকাস করে নেবে, যেটা বুঝতে পারবে না। চলো আমি যেটা বলছি,
এটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রি ইনক্রিমেন্ট। দেখো এখানে আমাদের প্রথমে প্লাস প্লাস এক্স আছে, সো প্লাস প্লাস এক্স এর জন্য এটা সি প্রোগ্রামিং এ অলওয়েজ রাইট টু লেফটের দিকে হয়, রাইট না, এটা রাইট টু লেফট করো, অলওয়েজ রাইট টু লেফট। কারণ কি দেখো, ধরো তুমি এক্স ইকুয়াল টু ওয়াই করছো, সো ভ্যালু অফ ওয়াই ইজ অ্যাসাইন টু এক্স, তাই তো? তাহলে রাইট থেকে লেফটের দিকে হলে কি হবে দেখো, এই যে এক্স ইকুয়াল টু টু, টুটা প্রথমে কি হয়ে যাবে, প্লাস প্লাস এক্স এর জন্য প্রথমে 3 হয়ে যাবে। 3 হবার পর এই স্টেপে যখন এটা আসবে, এই যে এই 3টা যখন এখানে আসবে, প্রথমে 3টা কি হবে, অবভিয়াসলি ইউজ হবে, কারণ আমার তো পোস্ট ইনক্রিমেন্টটা পরে আছে না, আমি তো প্রথমেই পোস্ট ইনক্রিমেন্টে 3টাকে 4 করতে পারবো না। প্রথমে 3 হলো, তারপরে ভ্যালুটা এখানে ইউজ হয়ে গেল, ইউজ হলে কত আসবে, অবভিয়াসলি 3 আসবে। বাট এখানে যখন এক্সটা ব্যবহৃত হবে ইন দিস পোর্শন এক্স, তখন কিন্তু এই জায়গাটাতে একবার এক্স এর ভ্যালুটা বেড়ে কত হয়ে যাবে, 4 হবে, তারপর 4টা কিন্তু এখানে ইউজ হবে, কারণ এখানে তো বাড়ার কোনো ব্যাপার নেই। বুঝতে পারলে কি বললাম? একটু কিন্তু একটু উল্টো পাল্টা মনে হতে পারে, আমি বারে বারে বলছি, আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। আবার দেখো এখানে আমি অন্য কালারের পেন নেই, পেন নিয়ে দেখাচ্ছি, দেখো এই জায়গাটা কি আছে, প্লাস প্লাস এক্স, প্রথমে এক্স এর 2টাকে প্রি ইনক্রিমেন্টের জন্য ফার্স্ট টাইম কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, তারপর তো 3টা এখানে ইউজ হবে না, 3 তো বাড়বে না, বাড়বে তো পরে গিয়ে, মানে এখানে যখন আসবে, এখানে কত আছে, এখানে যখন এক্স এর ভ্যালুটা আসবে, তখন এক্স এর মানটা বেড়ে হয়ে যাবে 4, কারণ এখানে পোস্ট ইনক্রিমেন্টের এক্স এর মানটা বেড়ে 4 হবে, আর 4টা এখানে ব্যবহার হবে, এক্স এর অ্যান্সারটা কত আসছে, 433, সো অ্যান্সার কত হওয়ার কথা, 433। তো এটাকে কিন্তু এই টার্বো আমি যখন এখানে করছি, এইখানে প্রোগ্রামটা, এর কিন্তু ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখো কত আসছে, 434 আসছে, একেবারেই মিলছে না, 434 আসছে, আর আমি কত বলছি, আমি বলছি এটার অ্যান্সার আসবে হচ্ছে 433। স্যার দুটোর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এটা একমাত্র কম্পাইলারের উপর ডিপেন্ড করছে, তুমি নর্মাল ক্যালকুলেশন যা জানো পরীক্ষাতে তোমার মাথায় কম্পাইলারের কথা রাখারই দরকার নেই, তুমি যা শিখেছো তুমি সেইভাবেই সেটাকে নিয়ে কাজ করবে, আদার্স কোনো রকম চিন্তা করার দরকার নেই, তুমি জাস্ট ক্যালকুলেশন পার্টটাকে ঠিক মতন করে যাবে, তাহলেই হবে। এটা অ্যাকচুয়াল অ্যান্সারটা আমি দেখাতে গেলে আমাকে টার্বোসি ওপেন করতে হবে, খুব ভালো মতন দেখো, আমি টার্বোসি ওপেন করছি, আমার কাছে টার্বোসিও আছে, এটা একদম বেসিক কম্পাইলার, কারণ আমরা যখন প্রোগ্রামিং সি শিখেছিলাম 2001 সালে, আমি প্রথম প্রোগ্রামিং সি এর সঙ্গে ফ্যামিলিয়ার হই, ফার্স্ট টাইম, মাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আমাকে যদি কেউ বলে হুইচ ওয়ান ইজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন ইউর লাইফ, আমি বলবো মাই প্রোগ্রামিং সি। প্রোগ্রামিং সি দিয়ে আমি প্রথম আমার স্টার্টেড মাই কেরিয়ার ইন, বা আমি বলতে পারো যে ফার্স্ট স্টেপ টু এন্টার ইনটু মাই কেরিয়ার ইজ প্রোগ্রামিং সি। সো আমরা কিন্তু সবসময় এই টার্বো সিতেই কিন্তু কাজ করতাম, টার্বো সিতে, দেখো টার্বো সিটা আমরা ওপেন করছি, টার্বো সিতে আছে, দেখো ওপেন ওপেন হোক এটা। হুম, দেখো এখান থেকে আমরা যদি করি এটাকে, এই প্রোগ্রামটাই করবো, দেখো কি আসছে, সন্দীপন ভালো মতন দেখো, হ্যাঁ, হ্যাশ ইনক্লুড, লজিক তো সব সেম, একটাই এডিটরটা চেঞ্জ করেছি। তোমরা জাস্ট ইন্ট মেন দিয়ে করবে, অসুবিধা নেই, লেখো ইন্ট এক্স ইকুয়াল টু 2, ওকে, তারপরে একটা ক্লিয়ার স্ক্রিন করতে হয় এখানে, কারণ তো এটা তো তোমার ম্যানুয়ালি করতে হয়।
কম্পাইল করি, নো এরর, রান করছি। কত এসছে অ্যান্সার সন্দীপন? তার অ্যান্সার ঠিক এসছে। তাহলে একটা কাজ করো, এই জিনিসটা একটা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে গ্রুপে সেন্ড করে দেবে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যান্সার ভ্যারি করছে। এবার আমাকে বলো, যদি আমরা এখানে প্লাস প্লাস এক্সটাকে এখানে লাগিয়ে করতাম তাহলে অ্যান্সারটা কি আসতো? বলো। দেখো রূপঙ্কর, দেখো আমরা প্লাস প্লাস এক্সটাকে আগে করেছি, তাহলে অ্যান্সার কি আসতো? ভেরি গুড। তাহলে এখানে প্রথমে 3 হতো, দেন 4 হতো, দেন 4 হতো, তাই তো? সবাই ক্লিয়ার তো? অরিত্র বলছি 443। 443 কেন হচ্ছে দেখো, আমি 1000 বার বলবো, শুধু আমার সঙ্গে যখন যেটা প্রবলেম শেয়ার করবে আমি বলে দেবো। আমার কাছে এত বড় সব ফ্যাসিলিটিস আছে, কোনো অসুবিধা নেই, তোমরা সবসময় দেখে নিতে পারো। দেখো কি করে হচ্ছে। এখানে 3টে পজিশন, প্রথমে হচ্ছে প্লাস প্লাস এক্স, এক্স এর মানে বেড়ে কত হবে? প্রথমে 3 হবে, তারপর আবার প্লাস প্লাস এক্স, 3 পর কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, তারপর 4টা নর্মালি তো এক্স লেখা আছে, তাহলে 4 হবে এখানে, তাই 443। কি করে হলো বুঝতে পারলে? বাস এটাই হচ্ছে তোমাদের যে কোনো পরীক্ষাতে এরকমের প্রবলেম দিতে পারে। সো ট্রাই টু সলভ ইট, খুব সহজ, কোনো অসুবিধা নেই। চলো রূপঙ্কর, বুঝতে পেরেছো? ভেরি গুড। চলো তাহলে আমরা আরো কিছু আলোচনা করব, তার আগে আমাদের ডি মার্কসটাকে একটু শেষ করে নিই। যেটা আমাদের ডি মার্কসে প্রবলেম হচ্ছিল, ডি মার্কসটা একটু আমরা করে নিচ্ছি। নো প্রবলেম, আমার তো রেকর্ডিংটা অন করাই আছে, তো যখন খুশি দেখে নিতে পারো। কোনো প্রবলেম নেই। সন্দীপন নেটওয়ার্কে হেভি প্রবলেম হচ্ছে মনে হচ্ছে আমার। চলো ডি মার্কসটা আমি করছি। ডি মার্কস কে খাতায় লিখে রাখো, ডি মার্কস মানে হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। এটাকে বলে ওয়ান টু মেনি সার্কিট। তার মানে হলো অনেকগুলো ইনপুট না একটি মাত্র ইনপুট অনলি, এটার মানে দ্যাট মিনস অনলি one input but many outputs are controlled by
selection lines. Only one input but many outputs. Outputs are controlled by selection lines. এটা হচ্ছে আমার ডিমাল্টিপ্লেক্সার। আমরা মাল্টিপ্লেক্সারে কি করেছিলাম? অনেকগুলো ইনপুট ছিল, একটি মাত্র আউটপুট ছিল। এখানে অনেকগুলো তোমার আউটপুট, ইনপুট কিন্তু একটি। তার মানে আমি বলতে পারি ডিমাক্স হচ্ছে মাল্টিপ্লেক্সার, মানে মার্কসের জাস্ট অপোজিট। ডিমাক্স is just opposite of আর মাল্টিপ্লেক্সার। এত লেখা হয়েছে খাতায়? এত লিখে নাও আগে ঠিক মতন। ডিমাক্স ইজ জাস্ট, JUST, জাস্ট, জাস্ট opposite of marks or multiplexer. হুম হুম ডিমাক্সে তো আছে, এরপর তো কিছু নেই আর, এগুলোই থাকবে। নেক্সট পেজে যাচ্ছি। হ্যাঁ, block diagram of ওয়ান ইস টু ফোর ডিমাক্স কি করে করব? আমরা মাল্টিপ্লেক্সে কি করেছিলাম দেখো, 4:1 যখন করেছিলাম, আমরা এটাকে কনসিডার করতাম ইনপুটটাকে, এখানে কনসিডার করব আউটপুটটাকে। ইনপুটে 4 ছিল, 4 কে 2 এর পাওয়ারে ভাঙলে কত হয়? 2 স্কয়ার। অবভিয়াসলি এটাকে 2 এর পাওয়ারে ভাঙলে 2 স্কয়ার হয়। সো কি করে লিখতে হবে এটাকে? এই হবে আমার একটি মাত্র ইনপুট আই, আর আউটপুট কটা হবে? আউটপুট গুলোকে আমি এভাবে লিখতে পারি D0, D1, D2, D3। আর এখানে ইনপুট লাইন কটা হবে? সিলেকশন লাইন। সিলেকশন লাইন দুটো হবে, একটাকে আমি এ লিখি, একটাকে বি লিখি। কেন দুটো হবে? কারণ 1:4 যেটা আছে, 4 কে আমি 2 এর পাওয়ারে ভাঙছি, যতগুলো পাওয়ার ততগুলো সিলেকশন লাইন। সো এ কমা বি, দ্যাট ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ 1:4 ডিমাক্স। এতটুকু আশা করি বোঝা গেছে। রূপঙ্কর, না এখানে দেখো, এখানে তো আউটপুট তো একটি মাত্র আউটপুট নেই, এখানে অনেকগুলো আউটপুট। তুমি তাহলে এইভাবে লিখবে Y0, Y1, Y2, Y3। হ্যাঁ, এইভাবে আমাদের করতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এটা তো ভেরিয়েবল, তো ভেরিয়েবল যে কোনো নাম দিয়ে করা যায়, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি যে কোনো নাম দিয়ে করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এখানে খুব ভালো প্রশ্ন করেছো। যদি তোমাকে বলে যে অনলি রাইট দ্য ব্লক ডায়াগ্রাম, তুমি তাহলে এই ব্লক ডায়াগ্রাম শুধু একে ছেড়ে দেবে, আর কিচ্ছু করবে না। এবার তোমাকে যদি বললো না, ব্লক ডায়াগ্রাম বলে ট্রুথ টেবিল করা দরকার নেই। এবার তোমাকে যদি বলে যে সার্কিট ডিজাইন করো, তাহলে অবভিয়াসলি তোমাকে সবই করতে হবে, কারণ তুমি ব্লক ডায়াগ্রাম ছাড়া ট্রুথ টেবিলে আইডিয়া করতে পারবে না, ঠিক আছে? ব্লক ডায়াগ্রাম ছাড়া তুমি ট্রুথ টেবিল আইডিয়া করতে পারবে না।
আর ট্রুথ টেবিল না করলে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করতে পারবে না, আর বুলিয়ান এক্সপ্রেশন তৈরি না করতে পারলে ইউ ক্যানট রাইট ডু দ্য সার্কিট না। সো দ্যাটস দ্যাট ইন দ্যাট কেস যখন সার্কিট ডিজাইন বলবে, আমি খাতা লিখে রাখতে পারো যে যখন তোমাকে বলবে সার্কিট ডিজাইন করতে, যে সার্কিটকে আমি ডিজাইন করব, তখন অল মানে সবকিছুই তোমাকে করতে হবে। আর যখন বলবে শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম করতে হবে, তখন তুমি শুধু ব্লক ডায়াগ্রামই করবে। ঠিক আছে? ওই জন্য টোটাল কনসেপ্টটাই তোমাকে মনে রাখতে হবে। চলো আমি এটা একটা করে দেখাচ্ছি সুন্দর করে। এবার মুছে দিয়ে নেক্সট পেজে চললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব আরেকবার রিভিশন করাবো, এখন চিন্তা নেই, তুমি চিন্তা করো না। ঠিক আছে, এবার দেখো, এবার প্রথমে আমরা কি করব, ব্লক ডায়াগ্রাম তৈরি করতে চাই। আই উড লাইক টু ডিজাইন দ্য ব্লক ডায়াগ্রাম হয়ে গেল, এবার আমাকে সার্কিট ডিজাইন করব। সো সার্কিট ডিজাইন করতে গেলে পাশে কিন্তু একটা ব্লক ডায়াগ্রামের একটা রাফ আইডিয়া নিয়ে রেখে দেবে, তা না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে কিন্তু হবে। এক সেকেন্ড দাঁড়া তো, একটা ফোনটা রিসিভ করে নি। হ্যালো, হ্যাঁ ত্রিদীপ বলো। তোমার কালকে হবে না, ঠিক আছে, তোমার সঙ্গে আমি আমি একটা ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে পরে আফটার দ্যাট আমি ডিসকাস করে নিচ্ছি, ঠিক আছে? ওকে, শিওর। আচ্ছা, এখানে হচ্ছে আমার এ আর বি, ঠিক আছে, চলো। না, আমি সার্কিট রাফে একটু করে রাখলাম, তাহলে আমার করতে সুবিধা হবে, ঠিক আছে? এবার দেখো, এবারে হ্যাঁ হ্যাঁ, ও কোনো অসুবিধা নেই, তুমি এক পেজে করলে তোমার করতে সুবিধা হবে। তুমি দেখো এদিকে ট্রুথ টেবিলটা দেখো বাবা। হ্যাঁ, ট্রুথ টেবিল কি আছে, এখানে এবি আছে প্রথমে। এখানে এখানে তোমার কি করবে, এখানে তুমি সিলেকশন লাইনই করতে পারো, আর সিলেকশন এবি, আর এখানে তুমি করবে হচ্ছে আউটপুটস D0, D1, D2, D3। এটা খুব সহজ। তাহলে এখানে এবি মানে আমার ইনপুট দুটো মানে কম্বিনে কি হবে, 0 0 0 1 1 0 1 1। সো 0 0 মানে 0। এখানে দেখতে হবে আমার জিরোটা কোথায় আছে, দেখো D0-তে 0 আছে, আমি এখানে একটা আই লিখে দেবো, আর বাদ বাকি সবগুলো জায়গাতে কি লিখবো, 0 লিখে দেবো, একদম ডিকোডারের মতো। একটা পার্থক্য পড়ে রাখবে, হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ডিকোডার অ্যান্ড ডিমাল্টিপ্লেক্সার। কারণ ডিকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারে খুব ভালো মতো খেয়াল করে দেখো, ডিকোডারে কিন্তু কোনো রকম সিলেকশন লাইনস কিন্তু ছিল না ডিকোডারে, বাট মাল্টিপ্লেক্সারে ডিমাল্টিপ্লেক্সারে সিলেকশন লাইন কিন্তু এক্সিস্ট করছে, ঠিক না? ওটা খেয়াল রাখবে। হবে, সব হবে, তুমি তাকাও আগে, দেখো এদিকে সব হবে। 0 1 মানে 1, 1 মানে আমি এখানে আই করবো, বাদ বাকি সবগুলো 0 হবে। 1 0, 1 0 মানে 2, 2 মানে D2-তে 1 হবে, বাদ বাকি সবগুলো 0 হবে। আর 1 1 মানে 3, অবভিয়াসলি 3 হলো এখানে, আর এগুলো সবগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট, D0, D1, D2, D3 পর পর ডায়াগোনালি কিন্তু সব আমার 1 চলে আসছে। এবারে দেখো, তাহলে প্রথমে আমরা কি বের করব, তাহলে এখানে আমি প্রথমে এবার প্রত্যেকটা আই, সবগুলো আই হয়ে গেছে, হ্যাঁ 1 নয় আই, ডায়াগোনালি আই। প্রথমে D0-র জন্য বের করব, D0টা দেখো আই, তখন এটা 0, বিটা 0, তাহলে কি লিখবো আমরা, এ বার বি বার। ইজ ইট ক্লিয়ার অর নট? D1 আই মানে A0 মানে হচ্ছে এ বার, B1 মানে হচ্ছে বি, D2 A1 মানে এ, B0 মানে হচ্ছে বি বার, D3 মানে হচ্ছে আই, তাহলে এটা 1 বিটা 1, সো আমি কি লিখবো এখানে, এ বি লিখবো। ওকে, কার কোনো সমস্যা আছে রূপঙ্কর, বা কারো কোনো প্রবলেম আছে, ইউ ক্যান আস্ক মি ফ্রিলি।
ঠিক আছে, আদিত্য, এনি প্রবলেম? নো প্রবলেম। অরিত্র, কোনো প্রবলেম নেই, তাই তো? সো এটা হলো, দেখো তোমাদের নেটওয়ার্ক সমস্যা কিছু কিছু জায়গায় হচ্ছে, কোনো চাপ নেই, তোমাদের সুবিধার্থে গোটা ক্লাস রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবে সব। আমি ক্লাস এন্ড করেই পাঠিয়ে দেবো সব আজকে। মনে করে দেখে নেবে কিন্তু যে জায়গাটা তুমি মিসিং করেছো। তাহলে আমরা এখানে এটা কি কি বের করলাম? ট্রুথ টেবিল বের করলাম, আর আমরা বের করলাম হচ্ছে তার বুলিয়ান এক্সপ্রেশন বের করলাম। এবার সার্কিট ডিজাইন তো কোনো সমস্যাই নেই, শুধু এর ক্ষেত্রে একটা কাজ করো, যেহেতু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আই আছে না, আইটা দেখো সব ক্ষেত্রেই কমন, এখানে একটা করে আই লাগিয়ে দাও শুধু, তাহলে কিন্তু আর পুরো ফুলফিল হয়ে যাবে ব্যাপারটা। হয়ে গেল। সার্কিটটা আঁকবে কিভাবে? সার্কিটটা আঁকতে গেলে সবার আগে তোমাকে নিতে হবে হচ্ছে একটা এ, এটা কিন্তু তোমরা খাতাতে যখন করবে কন্টিনিউ করবে, কারণ ওখানে এ আছে, বি আছে, আর আই আছে। সো একটা আমি এ নিলাম, একটা বি নিলাম, একটা আই নিলাম। ওকে, সো একটা কাজ করতে পারো, তাহলে এ একটা নট গেট নাও, এবার বি একটা নট গেট নাও, বি বার, এখানে একটা আই আছে। ওকে, সো দেখো এবার বি বার আই সবগুলোকে অ্যান্ড গেটে পাস করে এখানে লিখে নাও D0। তারপরে কি হবে? এবার বি আই, এটা কত হবে? D1। তারপরে D2, এ বি বার আই। D3 কি হবে দেখো? একটা এ, একটা বি, এ বি, আর হচ্ছে আমাদের আই, এটা কি হবে? D3। সো D0, D1, D2, D3। কি করে আমরা ডি মার্কস করলাম, আশা করি সবার ক্ষেত্রে পরিষ্কার হয়েছে। কারো কোনো ডাউটস আছে? নো ডাউটস, ভালো জিনিস। তোমরা বাড়িতে আমাকে পরের দিন করে দেখাবে, বা সুন্দর করে করে আমাকে স্ক্যান করে পাঠিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবে। সেটা কাজটা হলো 1:8 ডিমার্কস, আর হচ্ছে 1:16 ডিমার্কস, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। তুমি হাটে, হ্যাঁ হবে, হবে কি হবে, করবে। ওই খাতাটাকে ই করে নেবে, ল্যান্ডস্কেপ করে নেবে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেটে করবে না, ল্যান্ডস্কেপ করে নেবে, প্র্যাকটিস করে আমাকে অবশ্যই পাঠিয়ে দেবে, আমি দেখে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এতটুকু তাহলে আমাদের ডি মার্কসটা হলো। সো ডি মার্কসটা পর্যন্তই তোমাদের থাকবে পরীক্ষার জন্য, ডি মার্কস পর্যন্ত। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো কিছু কিছু, হ্যাঁ লিখে নাও, কিছু কিছু, হ্যাঁ লিখে নাও, লিখে নাও। তোমাদের যেহেতু তোমরা পাইথন কারা কারা ইন্টারেস্টেড শিখতে? সন্দীপন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে টোটাল, আমি একটা অ্যাসাইনমেন্ট বানাচ্ছি সিবিএসসি বোর্ডের। সো সিবিএসসি আইসিএসসিও থাকবে ওখানে। আমি তোমাদেরকে পাইথনের প্রায় 45 আর এখানে হচ্ছে 40, মানে 59, 59টা প্রোগ্রাম দেব, ঠিক আছে? এবং তার আগে একটা তোমাদেরকে সেন্ড করব হচ্ছে তার পিডিএফ কপিটা, মানে কোন কোন প্রোগ্রামগুলো আমি দিচ্ছি, আর সব পাইথন দিয়ে করাতে হবে, পাইথন লজিকে আমি পাঠিয়ে দেবো সব।
গ্রুপে না, যারা যারা আমাকে তোমার ইন্ডিভিজুয়াল পাঠাবো আমি। আর একটা আমার রিসেন্টলি ওয়েবসাইট ডিজাইন হচ্ছে, সে ডিজাইনিং ওয়েবসাইটের মধ্যে পাইথনটাকেও রাখবো আমি। ই সিরিজ এগুলো সবই থাকবে পাইথনে, অ্যাডজাসেন্ট ভ্যালু, সোয়াপ। যদি পাইথন ভালো মতন এখন থেকে শেখার চেষ্টা করো, কারণ ইন ফিউচার পাইথন কিন্তু খুব কাজে লাগবে। এবং তার সাথে আমি আগেও বলেছিলাম স্ট্যাটিস্টিক্স খুব ভালো মতন শেখো, ম্যাথস, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি। কারণ তোমরা যে যুগে এখন বিলং করছো, তোমাদের আমি ধরে নিচ্ছি 2021, 22, 23-তে এইচএস পাস করবে, তাই তো? 23 এইচএস, 2027-এ পাস করবে হচ্ছে বিটেক। দ্য পিরিয়ড ইজ ফুললি ডেটা সায়েন্স। ওই সময়টা কিন্তু ডেটা সায়েন্সের একদম এখন থেকে হিউজ মার্কেট ওপেনিং হচ্ছে। ওই সময়টা একদম গ্লোবাল, মানে পুরো ওপেন হয়ে ফুলে ফেপে থাকবে ওই সময় মার্কেটটা। সেই জন্য আমি তোমাদেরকে বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, তার সঙ্গে সঙ্গে পাইথন উইথ মেশিন লার্নিং, এগুলোর উপরে সবসময়। ক্লাউড কম্পিউটিং এর খুব মানে এটা 4-5 বছর চলছে। ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে যেমন ধরো এই যে আমরা আজকাল যে গুগল ড্রাইভ থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি, সেন্ট্রালাইজড কম্পিউটার হিসেবে নিউরো, ওগুলো নিয়ে আমি ডিসকাস করব। এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে ট্রেন করব, চেষ্টা করব যে আপ টু 11-12 থেকে এটা শুরু করে দেওয়ার, কি করে আমরা এই বিষয়টাতে আমরা এগোবো। প্লাস নিউরো, যেটাকে আমরা বলছি হচ্ছে নেটওয়ার্কিং এর কিছু কিছু কনসেপ্ট যেটা ক্লাস 12-এ আছে, তার সঙ্গে নিউরাল নেটওয়ার্কটা একটু শিখতে হবে। নিউরাল নেটওয়ার্ক মনে রাখবে, নিউরাল নেটওয়ার্কটা। নিউরাল নেটওয়ার্কটা একটু না জানলে ক্লাউড কম্পিউটিংটা করতে একটু অসুবিধা হবে। আর তোমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে পাইথনটা প্যারালালি আমি তোমাদেরকে দেব। তোমরা শুধু বাড়িতে বসে বসে লজিক এবং পাইথনের কিছু কিছু বুক আমি সাজেস্ট করে দেবো, কোনটা কোনটা করলে ভালো হয়। আর সি প্রোগ্রামিং এ প্যারালালি চলবে, পাইথন চলবে। কারণ প্রোগ্রামিং বেসটা তৈরি হয়ে গেলে তারপরে দেখবে বলো। একদম ঠিক, তুমি যেভাবে অ্যানালাইসিস করো সি এর লজিক যদি তুমি বুঝতে পারো, পাইথন ইজ সো ইজি। যেমন তোমার একটা সিম্পল একটা কথা বলি, জাস্ট সবাই দেখো, এটা সবাই লেখা হয়েছে তো? দেখো, আমি চেষ্টা করবো যেন তোমাদেরকে যে করে হোক একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার। এটা আমার মোটো, মানে আমার ছাত্ররা বা আমার স্কুলের স্টুডেন্টসরা সবাই তো আমার ছাত্র। কেউ আমাকে কোচিং করলো কি করলো না, দ্যাট ইজ নট ম্যাটার, সেটা আমাকে আই এম এ টিচার। বাট অবভিয়াসলি যারা আমার সঙ্গে আছে তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিটস তো থাকবেই সবার জন্য। আমি ব্যাপারটা কেন বলছি, বিগ ডেটা, ডেটা সায়েন্সের এই জায়গাগুলোকে আমি কি করে কি করতে হয়, হাউ টু হ্যান্ডেল ইট, এগুলো ডিসকাস করতে পারি। ওটা এখন বিগ ডেটাটা বললে হবে না, তার কারণ হচ্ছে যে ক্লাস 12-এ তোমাদের যখন ডেটাবেসটা পড়াবো তার সঙ্গে সঙ্গে বিগ ডেটা কনসেপ্ট আমরা নিয়ে আসবো, এখনই না। তার সঙ্গে তোমাদের বাড়িতে শুধু স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি খুব ভালো মতো প্র্যাকটিস করো। আর এক্সেলটাও ভালো মতন করার চেষ্টা করবে, এক্সেলে খুব কাজে লাগে। যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে এক্সেল ইজ সো ইম্পর্টেন্ট থিংস। যেমন দেখো, অনেকে বলছে তুমি যদি, যে আমরা বলি না যে অ্যালগোরিদম ফ্লো চার্ট কেন শিখতে হয়, হোয়াই উই আর লার্নিং অ্যালগোরিদম এন্ড ফ্লো চার্ট, বিকজ সাপোজ আমাদের জয়দীপ মনে করলো সেটা বিল্ডিং তৈরি করবে G+4 বিল্ডিং তৈরি করবে। কি করে করবে জয়দীপ বিল্ডিংটা? মানে গ্রাউন্ড ফ্লোর থাকবে, তার সঙ্গে 4টা তলা থাকবে। নিশ্চয়ই প্ল্যানিং তৈরি করবে একটা, প্ল্যানিং ছাড়া তো বিল্ডিং করে পাস করবে না, আগে কর্পোরেশন থেকে প্ল্যানিং পাস করে আনতে হবে, একটা ডিজাইনিং করতে হবে, তার উপরে কাজটা হবে। সেরকম এবারও ডিজাইনিং কমপ্লিট করার পর বিল্ডিংটা কোন মিস্ত্রিকে দিয়ে করাবে বা কাকে কন্ট্যাক্ট দেবে, তার উপর ও লার্সেন টুব্রোকে কন্ট্যাক্ট দেবে, এলএনটি কে দেবে, না তোমার সিদ্ধাকে বলবে আপনি বিল্ডিংটা করে দিন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আগে তো প্ল্যানিংটার উপরে কাজ করবে। সেরকমই কম্পিউটারে প্রোগ্রামিং, flowchart এবং algorithm is the most important part to play a vital role to any kind of programming, because প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যদি ফ্লোচার্টকে আমরা বলি হচ্ছে ব্লুপ্রিন্ট অফ প্রোগ্রামিং লজিক। যে কোনো প্রোগ্রামিং লজিকের ব্লুপ্রিন্ট তৈরি করার সময় আমাদের সবার আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট জানতে হয়। তুমি যদি প্রোগ্রামিং সি যদি শিখতে পারো, তুমি পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ you can do C#.net, you can do JavaScript, you can do Java also, no problem। পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ করতে পারি। লজিক সবখানেই সেম, ওখানেও ফর লুপ আছে,
এখানেও ফর লুপ আছে। সি এর যা ফর লুপ, জাভার ফর লুপ কিন্তু সেম ফর লুপ, কিন্তু পাইথনে ফর লুপটা একটু ডিফারেন্ট। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলছি। সাপোজ তুমি চাইছো যে আমি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই বাই ইউজিং সি প্রোগ্রামিং। আমি সি প্রোগ্রামিং এর সাহায্যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে চাই। সো কি করে আমরা প্রিন্ট করব? অবভিয়াসলি আমি একটা কি করি, যেভাবে করতাম, যে আমি এখানে ব্র্যাকেট দিচ্ছি, ইন্ট একটা আই, একটা ভেরিয়েবল নিলাম, নেবার পর কি করলাম, ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 100, আই প্লাস প্লাস করে এখানে প্রিন্টএফ পার্সেন্ট ডি আই আর হচ্ছে রিটার্ন 0। আমাদের সি প্রোগ্রামে তো এরকম ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু পাইথনকে আমরা বলি হচ্ছে পাইথন ইজ ফুললি ইন্ডেন্টেশন বেসড, মানে সেখানে কোনো ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই। ইন্ডেন্টেশন মানে তোমার লাইনগুলোকে ঠিকঠাক করতে হবে পাইথন প্রোগ্রামে। আমি এই প্রোগ্রামটাকেই যদি আমি সি দিয়ে, দেখো পাইথন দিয়ে করি, তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, সবাই ইন্টারেস্টেড তো? তাহলেই কিন্তু বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একদম শিওর। চলো তাহলে আমি একটা, না আমি দেখিয়ে দিচ্ছি না, ছোট্ট করে দেখা যাবে, অনলাইন জিডিবি খুলে নিচ্ছি, কারণ ক্লাস 11 সিবিএসসি বোর্ডে পাইথন আছে, কিন্তু আমি মনে করি তাদের থেকে তোমরা অনেক অ্যাডভান্টেজ আছে, কারণ ওদেরকে প্রোগ্রামিং সি না শিখে পাইথনের চলে দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু ওদের কাছে প্রচন্ড কিন্তু টাফেস্ট ওয়ার্ক হয়ে যায় ছাত্রদের ক্ষেত্রে। আমি পড়িয়ে দেখছি তো, এর আগেও পড়িয়েছি, বহুদিন ধরে সিবিএসসি আইসিএসসি পড়িয়ে দেখছি। তোমরা যেহেতু সি প্রোগ্রামিং দিয়ে উঠছো, তোমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। দেখো আমি এই প্রোগ্রামটাকে দুভাবে করছি, দুটো স্ক্রিনশট তুলবে। আমি প্রথমে সি দিয়ে করছি, সিটাকে আমি এখান থেকে নিয়ে নিলাম হ্যাশ ইনক্লুড করে, ইন্টারেস্টটা বলবো, তাহলে তো বুঝতে পারে কত ইন্টারেস্ট পাবে, দেখবে আজকে। পাইথন কিচ্ছু না, ইন্ট আই, ওকে। এবার ধরো লিখছি আমি ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন 100, আই প্লাস প্লাস করলাম, করে এখানে কি করব, পার্সেন্ট ডি কমা আই, এখানে রিটার্ন 0। এটা যে আমাদের নর্মাল সি প্রোগ্রামিং এ, দেখো কম্পাইলেশন এরর দিচ্ছে, হয় বিকজ এখানে সেমিকোলন দেইনি আমি, ঠিক আছে। এই দেখো 1 থেকে 100 দেখতে অসুবিধা হচ্ছে, তুমি এখানে স্ল্যাশ টি দিয়ে দাও একটা, দেখো ভালো মতন দেখো 1 to 100 প্রিন্ট করে দিয়েছে সিতে, ওকে। এটাই যদি আমি পাইথনে করতে চাই, সেম লজিক সেম থিং, পাইথনে কি করে করব? পাইথন প্রোগ্রামিং এ এত কিছু লিখতেই হয় না, 2 লাইনে হয়ে যাবে, অনলি 2 লাইন। দেখো এটা আমি পাইথন দিয়ে করছি, এটাকে একটা স্ক্রিনশট তুলে নাও কেউ একজন, ভেরি গুড। পাইথন দিয়ে তুমি এখানে পাইথন 3টাকে চুজ করো, পাইথন 3 করে পাইথনে কি লিখতে হয় দেখো, ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ ওর একটা ফাংশন হয়, রেঞ্জের মধ্যে কি থাকবে, 1, 101, এই এন্টার। এটা হচ্ছে তোমার কিসের জন্য, পাইথনে কিন্তু দেখো কোনো ব্র্যাকেট দেয়নি, এই যে দেখো এখান থেকে আমি কি করলাম, যেই এন্টার করলাম, এটা আই এর নিচে চলে এলো, তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডেন্টেশন বেস এবং ফরের আন্ডারেই আছে। এবার যা লিখবো হচ্ছে প্রিন্ট আই, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। দেখো রান করো, কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, এটা একই, এটা পাইথন কোড, কোনো পার্থক্যই নেই পাইথন কোডের সি এর সঙ্গে। কোনো অসুবিধা লাগলো? এবার তুমি যদি মনে করো আমি এরকম করবো যে আই, না এখানে সেমিকোলন কিচ্ছু দিতে হয় না, সেমিকোলন দিলে এরর দিয়ে দিবে সঙ্গে সঙ্গে, এন্ড ইকুয়াল টু, এরকম করে দেখো, এই দেখো পাশাপাশি লাইনের জন্য আমরা
পাইথনে কি লিখি, এন লিখি, এন্ড। এটা 1 থেকে 100 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? তুমি যদি এনটা না লিখতে তাহলে কি হতো, বা তুমি তোমাকে গ্যাপিং রাখবো না আমি, সেক্ষেত্রে এটাকে একটা কমিয়ে দাও, এই স্পেসটাকে কমিয়ে এরকম করো, পাশাপাশি চলে এলো, দেখতে খারাপ লাগছে। তুমি দুটো এখানে ই করো, সবার ধরো এতগুলো গ্যাপ দাও, অনেকগুলো গ্যাপ দিয়ে চলে এসছে, দেখো, দেখতে পাচ্ছ? সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পাইথন। কোনো কঠিন মনে হলো? এবার তুমি মনে করতে পারো আমি স্যার 101 কেন নিলাম, এটা একটু বলে দিচ্ছি। 101 নেবার প্রধান কারণটা হলো, আমি এখানে নিচ্ছি, নিয়ে দেখো এটার ক্ষেত্রে আমরা পাইথন প্রোগ্রামিং এর রেঞ্জটা কি কাজ করে শোনো। রেঞ্জের কাজটা হচ্ছে এর সব সময় এটাকে যখন আপার বাউন্ড থাকে সেটা সবসময় একটা কম মানে -1 থেকে প্রিন্ট করে, মানে 101টাকে ও, তুমি যদি 100 লিখতে না তাহলে 99 পর্যন্ত প্রিন্ট করতো। এই 101 মানে এখানে -1 করে মানে 100। এই জন্য আমরা কি করতে পারি, এখানে 101 একটা কাউন্টিং বেশি করতে হবে তোমাকে অলওয়েজ। তুমি মনে করো আমি 101 প্রিন্ট করবো, তোমাকে লিখতে হবে হচ্ছে 102। তুমি যদি মনে করো 105 প্রিন্ট করবো, তোমাকে লিখতে হবে 106। কারণ কি, লাস্টের যে বাউন্ডিং সেক্টরটা আছে এটা সবসময় একটা কম প্রিন্ট করে, -1 এ যায়, ঠিক আছে তো? আর রেঞ্জ মানে এটা হচ্ছে স্টার্টিং 1,101। আর এখানে তোমার আমরা সিতে কি লিখি, সিতে আই প্লাস প্লাস লিখি, তো এখানে আই প্লাস প্লাস এর কোনো ব্যাপার নেই, এখানে স্টেপ ভ্যালু থাকে, স্টেপ ভ্যালু। স্টেপ ভ্যালু কিরকম দেখো, তুমি যদি মনে করো যে আমি 1 1 1 এর পর 3 3 এর পর 5 5 এর পর 7 তারপর 9 এভাবে প্রিন্ট করব। প্রোগ্রামিং সিতে আমরা কি করতাম, i ইজ ইকুয়াল টু i প্লাস 2 করতাম না, একটা একটা করে গ্যাপিং বাড়িয়ে নিয়ে আসতাম। কিন্তু পাইথন প্রোগ্রামিং এ, বলো কি বলছো বলো। হুম, পাইথন প্রোগ্রামিং আমরা কি করব, পাইথন প্রোগ্রামিং কিন্তু এখানে তেমন কোনো চেঞ্জেসই নেই, শুধুমাত্র এখানে তুমি স্টেপ ভ্যালু বলে এটাকে 2 লিখে দাও, মনে থাকবে, অনলি 2। 2 মানে এটা হচ্ছে ইনক্রিমেন্টেড পার্ট, মানে 1 এর পর 3 এভাবে আসবে, দেখো এই দেখো 1 3 5 7 9 11। এই যে 2টা হলো, এই 2টাকে আমরা বলছি হচ্ছে স্টেপ ভ্যালুস, স্টেপ ভ্যালুস। তোমরা যেহেতু ইন্টারেস্টেড, আমি খুব ভালো লেগেছে, আমি তোমাদেরকে গ্রুপে পাইথনের, হ্যাঁ ইয়েস ইয়েস, একদম অড নাম্বারটা প্রিন্ট করবে, একদম ঠিক। এবার তুমি যদি মনে করো না, একটা কম ডিজিট, রাইট, ঠিক বলেছো। তো এটাকে স্টেপ ভ্যালু। এবার তুমি যদি মনে করো না আমি ইভেন ভ্যালু প্রিন্ট করবো, কি করবে, 2 করে দাও, স্টার্টিংটা হয়ে যাবে 2 থেকে, রান করাও, এই দেখো 2 4 6 8 এভাবে চলছে। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং টু ডু এ পাইথন প্রোগ্রামিং। তোমার এত ভালো লাগবে, হ্যাঁ রাইট, ঠিক ধরে নিয়েছো। এবার দেখো তোমার যদি সি জানো কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে গ্রুপে পাইথনের একটা ফ্লো কন্ট্রোলস বলে আমার কাছে একটা পিডিএফ পেজ আছে, ওই পেজটা হচ্ছে অনলি ফর সিবিএসসি ক্লাস 11 এর জন্য পাইথন প্রোগ্রামিং, ওটা পাঠিয়ে দেবো বাড়িতে, তোমাকে বাইন্ডিংস নিয়ে যে করতেই হবে, তুমি জাস্ট একটু এক্সট্রা জানার জন্য তুমি বাড়িতে বসে একবার দেখতে পারো, ভালো লাগবে। আই থিঙ্ক ইট উইল সো ইন্টারেস্টিং, जो those peoples are know the C programming is well known best। যারা ভালো মতো সি প্রোগ্রামিং জানে, পাইথন ইজ সো ইজি অ্যান্ড লজিক ইজ সেম। তোমাকে সিতে যখন 3টে 4টে করে লাইন লিখতে হয়, পাইথনে কি হচ্ছে, পাইথন প্রোগ্রামিং, হোয়াই ইজ পাইথন ইজ সো পপুলার, বিকজ পাইথন ইজ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। কেন ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, বিকজ আমরা এখানে কিন্তু কম্পাইল হয়, ইন্টারপ্রিট হয়, মানে ডাইরেক্টলি এখানে দেখো পাইথন দিয়ে আমরা ভালো ভালো ওয়েব ডিজাইনিং করতে পারি, ইউআই বেসড ডিজাইন হয়, ডাইনামিক পেজকে ডিজাইন করতে পারি বাই ইউজিং পাইথন প্রোগ্রামিং। প্লাস মেশিন লার্নিং সেক্টরে পাইথন প্রোগ্রামিং একটা হিউজ অ্যাপ্লিকেশন ওয়েট করে আছে, মেশিন লার্নিং এ প্রচুর পাইথন প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন হয়, বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাইথন দ্বারা খুব ইজিলি সলভ করতে পারি। সো এটা আমি একদিন বলবো, সামনাসামনি বলি, কিছু কিছু বুকের নাম বলে দেব, একটু প্র্যাকটিস করো, একদম খুব ভালো মতন শিখতে পারবে। এবং সি যেহেতু শিখছো, পাশে একটা প্রোগ্রামিং শিখে রাখো সাইডে,
দেবে, খুব ভালো হবে এবং আই উইল হেল্প ইউ। আর তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নেবো আজকালের মধ্যে। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলে আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের সবাইকে পাইথনের ওই টোটাল কোডটাকে, বা আমি গ্রুপেই টোটাল কোডটাকে আমি পাঠিয়ে দেবো, একটু দেখে নিও, আশা করি ভালো লাগবে। জাস্ট এখানে লজিক গুলোকে দেখবে, আমি পাঠিয়ে দিচ্ছি আজকে, দেখি আমাকে কি কি আছে বলো। হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি ইউ ক্যান সেন্ড মি, আই উইল সলভ ইউ, ওকে, নো প্রবলেম, ডেফিনেটলি তুমি পাঠিয়ে দেবে। অ্যান্ড সাবমিশন ডেট আমাকে বলার আমাকে 6-7 দিন টাইম দেবে। আই উইল কমপ্লিটেড অল দিস থিংস, ইউ হ্যাভ টু ট্রাই দোজ প্রোগ্রাম। ডেফিনেটলি ডেফিনেটলি তুমি যেগুলো পারছো করো, আর যেগুলো পারবে না আমাকে জাস্ট পাঠিয়ে দাও, আই উইল সলভ ইউ, নো প্রবলেম, ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট, ওকে, আমি করে দেবো সব। আচ্ছা চলো, এটা আমি পাইথন নিয়ে আলোচনা করলাম। পাইথনটা আশা করি তোমাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। ইন ফিউচারে পাইথন নিয়ে তোমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। আই হোপ ইট ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ইউ, অ্যান্ড ইউ ক্যান সে অল দ্য স্টুডেন্টস অফ ইয়োর ক্লাসমেটস, তুমি বুক ফুলিয়ে বলতে পারবে আই লার্ন পাইথন, আই ডু দ্য পাইথন। তুমি বলতে পারবে যে আমি এভাবে পাইথন করতে পারবো, আমি 15টা টাকা পাইথন দিয়ে করে দেবো। দেখছিস কি করে পাইথন দিয়ে করে? ইউ হ্যাভ এ লট, ইউ আর গেটিং এ লটস অফ কনফিডেন্স ইন ইয়োর সেলফ, ওকে। সো এটা কিন্তু তোমাদের মধ্যে আমি মনে করি ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। কি সন্দীপন, ঠিক বলছি কিনা বলো? একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখে রাখাটা খুব দরকার, ঠিক না? তুমি যে কোনো প্রোগ্রাম, তুমি ধরো আমি তোমাকে পাইথন দিয়ে ফ্যাক্টোরিয়াল প্রোগ্রাম আমরা সি দিয়ে করেছিলাম, সেটাই কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিং এ ফ্যাক্টোরিয়ালটা করতে পারবো, একদম ইজি, ফ্যাক্টোরিয়াল করার কোনো ব্যাপারই না। পাইথনে আমরা কি করে করব, একটা ইনপুট নেব, ইনপুট নিয়ে ফ্যাক্টোরিয়ালটাকে পাইথন দিয়ে করে দেবো। তাহলে আমি একটা জাস্ট করে দেখাচ্ছি, তাহলে ভালো লাগবে। দেখো ফ্যাক্টোরিয়াল করব না, তুমি ফ্যাক্টোরিয়াল খুব সহজ, তোমাকে সি দিয়ে করেছিলাম মনে করে দেখো। তো 5 এর ফ্যাক্টোরিয়াল কি করে করতাম, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? এভাবে করেছি তো। এটা সি দিয়ে যদি করিস, ফ্যাক্টোরিয়াল করাইনি? আচ্ছা ফ্যাক্টোরিয়াল করোনি না? আচ্ছা ঠিক আছে, চলো ফ্যাক্টোরিয়ালটা আমি আজকে সি দিয়ে প্রথমে করিয়ে পরে পাইথন দিয়ে করে দেবো, একদম ঠিক। হ্যাঁ চলো, ফ্যাক্টোরিয়াল ইজ সো ইজি। আমি একটা কি করবে, একটা নাম্বার নেব, সাপোজ আই এম গেটিং এ নাম্বার ফ্রম দ্য ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে, তুমি যে কোনো লুপ দিয়ে করতে পারো। হুম, অবভিয়াসলি তোমাকে একটা ইনিশিয়াল ভ্যালু ধরে তাকে ইনক্রিমেন্টের ভ্যালুতে রাখতে হবে। সাপোজ ধরো আমি একটা ইনপুট নেবো ইউজারের কাছ থেকে, সেই আমি ধরো 4 নিচ্ছি, সো 4 এর ফ্যাক্টরিয়াল হবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ওকে। সো আমি সি দিয়ে করি প্রথমে, পরে পাইথনে পরে আসবো। সি দিয়ে কি করে করবো দেখো, হ্যাশ ইনক্লুড তো আমার কমন লিখতেই হবে। না না না, পাইথন লিখতে হবে না, পাইথন অনেক ইজি, মানে কোডিং ইজি, লজিক তো না। শোনো, তুমি যদি লজিকটা বুঝে নিতে পারো একবার, কারণ সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, তারপর তুমি পাইথন করো, সি শার্প করো, কারণ বলতে নেই আমি মোটামুটি তোমাকে জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, তারপর তোমাদের সি শার্প .NET, ভিবি .NET, ভিজুয়াল বেসিক, এই ল্যাঙ্গুয়েজ আমি করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই আমার কাছে। ইয়েস রাইট, ঠিক বলেছো, সি শার্প .NET আছে তোমার ভিজুয়াল স্টুডিও প্যাকেজের, একটা ভিজুয়াল স্টুডিও একটা প্যাকেজ আছে মাইক্রোসফটের, ওরা তৈরি করেছিল এটা, সি শার্প .NET, ও কোনো অসুবিধা নেই। দেখো এবার এটা কি করে ফ্যাক্টোরিয়াল করছি, দেখো প্রথমে ইন্ট আই একটা ভেরিয়েবল নেব, এফ ইকুয়াল টু 1 একটা ভেরিয়েবল ধরে নিলাম, ঠিক আছে। আর একটা ধরবো হচ্ছে আর একটা এন, এন মানে কোন নাম্বারটাকে আমি ইনপুট নেব। সাপোজ আমি প্রিন্ট এফ করলাম, প্রিন্ট এফ করে এখানে লিখছি এন্টার এ নাম্বার, ওটাকে স্ক্যান করাবো, পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট অফ এন। হ্যাঁ, তুমি তো গুলিয়ে ফেলছো কেন বাবা, তুমি তো করেছিলে প্রিন্টে করে পার্সেন্ট ডি করতাম না আমরা।
প্রিন্টএফও করা যায়। তুমি প্রোগ্রামিং সিটা এই পুজোতে একদম প্র্যাকটিস করোনি, বুঝে গেছে আমি, কিচ্ছু দেখোনি। এখানেও পার্সেন্টেজ ঢোকাবো আমি, দেখো ফর সব বলছি, i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু n, i প্লাস প্লাস, f ইকুয়াল টু f ইন্টু i। এখানে কি লিখবো, printf ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু %d, f। বাস হয়ে গেল। দেখো এবার রান করে দেখি, তারপর বুঝিয়ে দিচ্ছি। কম্পাইলেশন এরর, ওকে, পাইথন করে করো না, সেমিকোলন দিয়ে ভুলে যাচ্ছি এখন। আচ্ছা, এন্টার নাম্বার 5। আমাকে জয়দীপ বলো তো 5 এর ফ্যাক্টোরিয়াল কত হবে? হোয়াট ইজ দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5? বলো কত হবে, রেজাল্টটা বলো আমাকে। 120 হবে। এন্টার করো, কত আসছে শীর্ষেন্দু? সো ইজ ইট কারেক্ট না? এক পারমুটেশনই তো, তোমার ফ্যাক্টোরিয়াল বের করছি। তাহলে এটা প্রোগ্রামিং সিতে কি করে হলো সেটা বুঝিয়ে দিচ্ছে একবার, তাহলে তোমার আর কনফিউশন থাকবে না, জয়দীপের কনফিউশন থাকবে না। হ্যাঁ, চলো এটা সুন্দর করে কেটে নি এখান থেকে, তো কত সুন্দর করে করছি দেখো। ঠিক আছে, চলো প্রথমে আমার কে আছে, আমি প্রথমে এখানে ভেরিয়েবলের এই পোর্শনটা হচ্ছে ডিক্লারেশন পার্ট অফ দ্য ভেরিয়েবল, বেশি জায়গা থেকে বলছি একদম, ডিক্লারেশন পার্ট অফ ভেরিয়েবল। এন্টার এ নাম্বার, এখানে এন্টার এ নাম্বার n, সাপোজ আমি এখানে n এর ভ্যালু নিয়েছি n ইকুয়াল টু 5, ক্লিয়ার। দেন ফর লুপ i ইকুয়াল টু 1, i লেস দেন n, তাহলে ফর লুপের প্রথম ফান্ডামেন্টাল ব্যাপার আছে, প্রথমে i এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছে, ইনিশিয়ালাইজ করার পর ভ্যালুটাকে কন্ডিশন চেক করছে, যদি কন্ডিশন কারেক্ট হয় তাহলে ও এই লুপের ভেতরে এটার মধ্যে এন্ট্রি করছে, f ইকুয়াল টু f ইন্টু i। f এর মান কত, এখানে f এর মান 1, 1 ইন্টু i, i মানে 1। সো এখানে এই লুপটা কিভাবে এক্সিকিউশন, আমি লিখে দিচ্ছি, লুপ এক্সিকিউশন, লুপটাকেও বলা যায় বা ইটারেশনে বলা যায়, একই জিনিস। ইটারেশন অর লুপ এক্সিকিউশন স্টেপস আর গিভেন বিলো। ফার্স্ট টাইম কি আছে দেখো, i ইকুয়াল টু 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ম্যান্ডেটারি নয়, যেহেতু ফরের বডিতে অনলি ওয়ান স্টেটমেন্ট আছে, একটি স্টেটমেন্ট আছে। সো i ইকুয়াল টু 1, i লেস দেন n, তাহলে প্রথমে এখানে কত হচ্ছে, স্টেপ 1 এ 1 লেস দেন ইকুয়াল টু 5, দিস ইজ এ ট্রু কন্ডিশন, ক্লিয়ার। তাহলে f কত হবে বলো, f ইকুয়াল টু f ইন্টু i, f এর ইনিশিয়াল ভ্যালু কত 1, সো 1 ইন্টু i, i এর ভ্যালু কত 1, সো ফার্স্ট টাইম f ইকুয়াল টু 1। লুপটা কতবার এক্সিকিউট করবে, যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালুটা 6 আসবে। ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো, f এর ভ্যালু কত হলো 1 হলো। খুব মন দিয়ে দেখো, স্টেপ 2 আবার লুপ এক্সিকিউট করবে, তারপরে i প্লাস প্লাস আছে, যেহেতু i এর মানটা 1 ছিল, এবার কিন্তু i এর মানটা 2 হয়ে যাবে। সো এখানে স্টেপ 2 তে গিয়ে 2 লেস দেন ইকুয়াল টু 5, কন্ডিশন ট্রু, এটাও ট্রু। সো f ইকুয়াল টু 1 ইন্টু 2, সো এটা কত হয়ে গেল 2, তার কারণ এটা হচ্ছে আমার f এর ভ্যালু, এটা হচ্ছে আমার i এর ভ্যালু 2। নেক্সট স্টেপ, তারপর i প্লাস প্লাস i এর ভ্যালুটা বেড়ে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। সো স্টেপ 3 তে কত কমপ্লিট করবে, স্টেপ 3 তে 3 লেস দেন ইকুয়াল টু 5, সো f ইকুয়াল টু 2 ইন্টু 3, দ্যাট মিনস 6, ইজ ইট ক্লিয়ার। তারপরে স্টেপ 4,
স্টেপ 4, স্টেপ 4 এ এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু 6 ছিল, সো 6 ইনটু কত আসবে বলো? আই এর ভ্যালুটা বের কত হয়ে যাবে? 4 হয়ে যাবে না? 3 এর পর 4 24, তারপরে স্টেপ 5, স্টেপ 5 এ আই এর ভ্যালুটা বের কত? 5 হবে, সো f equal to 24 into 5, that means 120, so 120. নেক্সট টাইপ কিন্তু যখন আয়ের ভ্যালুটা বেড়ে গিয়ে আমার 6 হবে, তখন লুপটা কি হবে? ফলস হবে, এক্সিকিউট করবে না। যখনই এক্সিকিউট করবে না, তখন এখানে এফ এর কারেন্ট ভ্যালু কত? 120, সো 120 কে ও প্রিন্ট করে বেরিয়ে যাবে। দ্যাটস ওয়াই দ্য ফ্যাক্টোরিয়াল ইজ 5 ইজ 120. ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এটা স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠাও, স্ক্রিনশট তোলো এটা, পুরো রেকর্ডিং হচ্ছে, পুরো রেকর্ডিং হচ্ছে, বললাম তো পুরোটা রেকর্ডিং হচ্ছে। আমি জুমের, তোমাদের সুবিধার্থে আমি জুমের সাবস্ক্রিপশন নেওয়া আছে আমার, আমাকে 1200 জুমের মান্থলি সাবস্ক্রিপশন দেখবে ইন্ডিয়াতে কত নেয়, এই দেখো। আমার তো টোটাল ইন্ডিভিজুয়াল সবার জন্য সাবস্ক্রিপশন করে, জুম সাবস্ক্রিপশন ইয়ারলি না, মানে মান্থলি, মোটামুটি ধরো 1200 টাকার মতন পড়ে। খুবই ভালো, জুম খুব ভালো, 1200 মতন পড়ে, ঠিক আছে, পরে দেখা যাবে। আমার প্রো প্রো। এবার ক্লাউড স্টোরেজ, ক্লাউড স্টোরেজটাও দরকার নেই, ক্লাউড স্টোরেজ হচ্ছে 2500। ক্লাউড স্টোরেজের সুবিধা কি বলতো? এটা ধরো আমি যদি করি আর কি, টোটাল যদি, বাবা সাউন্ডটা মিউট করো, টোটাল যদি আমি ক্লাউডের মধ্যে আমি টোটাল রেকর্ডিংটাকে ক্লাউডে রাখতে পারবো, আমার দরকার পড়ে না ক্লাউড স্টোরেজ, মেশিনে রেখে দিই। বড় বড় কোম্পানির জন্য ঠিক আছে, এই যে অনেক ধরনের সাবস্ক্রিপশন, প্রিমিয়াম, অনেক প্ল্যানিং আছে জুমে, জুম খুব ভালো। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল যে আমরা কি করে করছি এটা, যে অ্যাকচুয়ালি টোটালটার ক্ষেত্রে আমরা বললাম যে কি করে ফর লুপটা কাজ করছে ফর আই ইকুয়াল টু 1। আচ্ছা দেখো এই প্রোগ্রামটা কি, যদি আমরা পাইথন দিয়ে, কোনটা বলো? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফরের পেছনে যদি আমি সেমিকলন দেই না, তাহলে একটা গন্ডগোল হবে, বলছি এক সেকেন্ড। তুমি এখানে সেমি, না 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 না, ওটা দেখো কি করছে, যখন সেমিকলন দেবো 6ই দেখাবে, কেন বলো তো? ইয়েস ইয়েস রাইট, আয়ের উপর ডিপেন্ডেন্ট না, আয়ের লাস্ট ভ্যালুটাকে রিটার্ন করছে, আর আসবে কত? 6, 6 ইন্টু আই 1, 6 হয়ে গেল, বুঝতে পারলে? মানে আয়ের যে ভ্যালুর জন্য এটা ফলস করে। এবারে দেখো আমরা যেটা এইটাকে যে পাইথন দিয়ে করে কি করে করব, দেখো একই লজিক, শুধুমাত্র একটু চেঞ্জ হবে, দেখো কিচ্ছু নেই। প্রথমে তুমি একটা এফ ইকুয়াল টু 1 ধরে নাও, না প্রথমে f1 না, প্রথমে n এর মানটাকে ইনপুট নাও, ইনপুট কি করে নেয় পাইথনে দেখো, ইকুয়াল টু ইন্ট মানে ইন্টিজার, ফার্স্ট ব্র্যাকেট ইনপুট, এন্টার এ নাম্বার, এক লাইনে শেষ, তোমার স্ক্যানার ট্যানার কিচ্ছু লিখতে হবে না। এবার f ইকুয়াল টু 1 করো, এবার তুমি ফর নাও, ফর আই ইন রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট 1 কমা n প্লাস 1, n প্লাস 1 কেন লিখলাম তোমরা নিজেরাই বলতে পারবে, f ইকুয়াল টু f ইন্টু আই, ঠিক আছে? এবার এখানে লেখা হচ্ছে প্রিন্ট ফ্যাক্টোরিয়াল কমা এফ, হয়ে গেল, রান করো, 5
কত দেখাচ্ছে 120, ঠিক আছে, একদম ইজি, এটা কিছু না। কিন্তু এখানে ইনডেন্টেশন কেন বলছে বলতো, এই যে এখানে ফর আই ইন রেঞ্জ কমা 1 প্লাস এন প্লাস 1 যেটা আছে এফ ইকুয়াল টু এফ ইন্টু আই, ইনডেন্টেশন মানে তুমি প্রোগ্রামিং সিতে দেখো প্রোগ্রামিং সি এর সঙ্গে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। প্রথমে প্রোগ্রামিং সিতে যদি এটাকে এভাবে এদিকেও লিখতে না, কোনো এরার দিতে না, তুমি সেকেন্ড ভ্যারিয়েবল কিন্তু এখানে এরার দিয়ে দিবে। এটা মানে কিন্তু ও ফরের বাইরে বোঝাচ্ছে। ইনডেন্টেশন হচ্ছে তোমার লাইনটাকে পুরো একদম ম্যানেজ করে করতে হবে। দেখো এরার দেবে, দেখো একটা, দেখো ইনডেন্টেশন এরার, এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেড ব্লক। তোমাকে সবসময় এটা মানে হচ্ছে তুমি যদি এখানে দাও তাহলে ও বোঝাবে হচ্ছে ফরের মধ্যেই কিন্তু আছে। এটা এদিকে যদি তুমি করো, এদিকে করলে তাহলে ফরের মধ্যে নেই, এর ফরের মধ্যে আছে। এবার এখান থেকে রান করাটাকে আরামসে রান করে যাবে 424। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। আমরা এইভাবেও পাইথন প্রোগ্রামিং দিয়ে এগুলো করতে পারি, ঠিক আছে। তো পাইথন এবং প্রোগ্রামিং সি এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, লজিক তো সবখানেই সেম, শুধুমাত্র এটার লুপিং কনসেপ্টটা আলাদা। এই প্রোগ্রামটাকে আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারতাম। আমাদের মনে করে সিতে তোমরা একটা ট্রাই করবে, এই প্রোগ্রামটাই বাড়িতে ট্রাই করবে যে এটাকে হোয়াইল লুপ দিয়ে কি করে করা যায়, হাউ টু ডু দ্য বাই ইউজিং হোয়াইল লুপ, ঠিক আছে। ফ্যাক্টরিয়ালটা সি দিয়ে করো, পাইথনে করার দরকার নেই, তুমি হোয়াইল লুপ, না না হোয়াইল লুপ দিয়ে হয়তো এটা হোয়াইল লুপও করা যাবে পাইথনে। তুমি তো মনে করো পাইথনটাকে আমি হোয়াইল লুপ দিয়ে করবো, সেটাও করা যাবে, একই লজিক, একই লজিক। হোয়াইল লুপ পরে তোমাকে কি করতে হবে, আই এর ভ্যালুটাকে প্রথমে, আর সিতে আমরা যদি কোনো রকম কোনো স্টেটমেন্টকে বন্ধ করতে চাই কি করে বন্ধ করি, এভাবে বন্ধ করি, তাই তো। পাইথনে বন্ধ করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে এই জিনিসটা, শুধুমাত্র হ্যাশ, ঠিক আছে। হোয়াইল দিয়ে করছি, হোয়াইল দিয়ে করলে এখানে আই ইকুয়াল টু 1 ধরে নেবো একবার, তারপর এখানে আমরা হোয়াইল নেব, ডাব্লিউ এইচ হোয়াইল, ব্রেকেট না দিলেও চলবে, কি হবে, আই লেস দেন ইকুয়াল টু এন সেমিকোলন, একই লজিক এখানে। তারপর এখানে শুধু লিখবে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, হলো। এবার তুমি রান করে দেখো, 4 ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 24, ঠিক আছে আমার অ্যান্সার। এটা হোয়াইল লুপ দিয়ে করতে পারি আমরা পাইথনে, একই জিনিস, শুধুমাত্র এখানে দেখো আই প্লাস প্লাস কে কাজ করে সি এর মতন, দেখে নাও একবার। আমরা সেটা লিখতাম আই প্লাস প্লাস, এখানে সিতে এখানে কিন্তু আই প্লাস প্লাস কাজ করছে না। এখানে কি দেখাচ্ছে আই প্লাস প্লাস ইনভ্যালিড সিনট্যাক্স, এখানে আই প্লাস প্লাস আমার লিখতে হবে হচ্ছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, এই হচ্ছে আমার পার্থক্য। 5 নাও, কোনটা গো, কোন গ্যাপটা বলছো বলো একবার, এই যে হ্যাঁ, না না এখানে তোমার গ্যাপ না, এটা এক হয়ে যাবে তো এরকম না দিলে, এই দেখো স্পেস দিতেই হবে তোমার একটা, আর ব্র্যাকেটে তুমি দিতেও পারো এরকম, নাও দিতে পারো, তুমি দিলেও কোনো অসুবিধা, না দিলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, এভাবে করতে পারি। সবাই দিয়ে বুঝতে পারছো তো, হ্যাঁ লিখে একটু দেখে নাও, স্ক্রিনশট তুলে পাঠিয়ে দেবে গ্রুপে। ভেরি গুড, এইভাবেই করে যাও। কেমন লাগছে সর্বজিৎ, এমনি প্রোগ্রামিং গুলো বুঝতে পারছো তো? না এখানে ইন্ট কিচ্ছু লিখতে হয় না, কিচ্ছু লেখা দরকার নেই, প্রোগ্রামিং সিতে অনেক কিছু লিখতে হয়, এখানে কিচ্ছু লেখা দরকার নেই।
ঠিক আছে? হ্যাঁ, তুমি যখন এটাকে না এরকম করে এদিকে দেবে তখন এটা লুপের বাইরে বোঝাবে, এটা মানে লুপের ভেতরে। এবার প্রিন্টটা তুমি যদি এরকম করে দাও তাহলে লুপের ভেতরে হয়ে গেল এটা। এটা একটু ঝামেলা আছে মানে পাইথনে। হ্যাঁ, তোমাকে যখন এখানে এন্টার করবে অটোমেটিক তোমার লাইনটা এখানে দেখিয়ে দেবে, বুঝতে পারলে তো? আমরা যেমন প্রোগ্রামিং সিতে কি এলস এলসিফ লিখি না, এখানে লিখতে হয় এলিফ, এলিফ। ওকে, একটু চেঞ্জ, লজিক তো সবখানেই সমান, লজিকে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, ফ্যাক্টরিয়ালটা বুঝে নিলে ফ্যাক্টরিয়ালটা কোনো অসুবিধা হবে না। দেবো ওগুলো সব একটু একটু তোমার বুঝিয়ে দিতে সুবিধা হবে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ওগুলো করতেও সুবিধা হবে তোমাদের যেগুলো আছে আর কি। ঠিক আছে, আচ্ছা একটু তাহলে এক্সাম নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, যে আমরা যে সিলেবাসটা বলেছিলাম তার মধ্যে লজিক গেটস, লজিক গেটস বলতে এভরিথিং লাইক অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এক্সঅর গেট, এক্স নট গেট, ঠিক আছে, এগুলো নিয়ে সবকিছু দেওয়া লজিক গেটস হয়। মক টেস্ট মানে আমি বললাম না 25 মার্কস একটা মক টেস্ট নেবো, সিলেবাস তো পাঠিয়ে দিয়েছে, বাড়িতে পড়ে নেবে, পরের দিন পরীক্ষাটা নেব। নো অনলাইন, নেক্সট উইক ইজ অফলাইন। ঠিক আছে, বাড়িতে পড়ে নেবে, অনেক সমাজে সবই জানা জিনিস, ক্যানোনিক্যাল সব, ক্যানোনিক্যাল পস, এগুলো সবই করবে। তোমাকে একটা ক্যানোনিক্যাল কে ম্যাপ থেকে কোশ্চেন থাকবে, খুব ইজি ইজি কোশ্চেন। আর আমাদের ডিম, সেটা মানে মাই রেসপন্সিবিলিটি, হাউ উইল প্রোভাইড ইউ। হ্যাঁ, আমি কি করে দেবো তুমি বলে দেবো সেটা। তুমি পড়ে আসো শুধু, খালি হবে। ওই যে সিলেবাসটা এখানে বলা আছে, দেখবে এখানে পাঠানো আছে। সব দেখবে এগুলো, সবগুলো, যত ধরনের কনভার্সন হয়, ন্যান্ডের থেকে নরের কনভার্সন। আচ্ছা আমাকে কিভাবে বলো। আচ্ছা, যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যাদবপুর পাও, ইটস বেটার ফর ইউ, আই থিঙ্ক, কোনো অসুবিধা নেই, খুবই ভালো। কিন্তু এনআইটি দুর্গাপুরও ভালো, কিন্তু যাদবপুরের কোয়ালিটিও ভালো, কম্পিউটারের ভালো ভালো স্টাফ আছে। হুম, না এমন কোনো ব্যাপার নেই তো, বেসরকারি অনেক ভালো ভালো কলেজ আছে, যেমন তোমার ধরো হেরিটেজ আছে, আমাদের আইইএম আছে, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, টেকনো, হ্যাঁ খারাপ না। শোনো, আগে তুমি সবসময় ট্রাই করবে সরকারি জায়গাতে, তারপরে দেখা যাবে। এবার এটা বলো তো, পরে সব আলোচনা করি, তোমার সাথে বাই বাই ফোন কথা বলবো আমি। সব এর সপ আর পস ফর্ম কি হবে বলো আমাকে, এই এক্সপ্রেশন যদি থাকে আমার, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1, একে সপে কিভাবে লিখবে, পসে কিভাবে লিখবে, হাউ টু রাইট। সপে কি হবে, পসে কি হবে। এখানে এবারে কিছু নেই, এক্স বার ওয়াই জেড হবে সপে, ভেরি গুড, এক্সেলেন্ট, কারেক্ট। সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 1, জেড ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এক্স যদি 0 হয় তাহলে এক্স বার, সপের ক্ষেত্রে ওয়াই 1 মানে ওয়াই, আর জেড। পস হলে কি হয়, ডট গুলো প্লাস হয়ে যায়, আর তোমার প্লাস গুলো ডট হয়ে যায়, মানে উল্টো, মানে এখানে ডট গুলো প্লাস হয়ে যাবে, তাহলে এক্স আর জিরোটা বার হবে না, তাহলে এক্স প্লাস ওয়াই বার প্লাস
জেড বার, মানে 1 এর এখানে বার হবে। এই তো আমার পার্থক্য, বাদ বাকি সব সেম। সবাই বুঝতে পারছো? শীর্ষেন্দু, ঠিক আছে, একটু খাতায় লিখে নেবে, ভিডিও ওয়াচ করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি আমাকে বলে ফাইন্ড কমপ্লিমেন্টারি ফর্ম, এক্স বার ওয়াই প্লাস ওয়াই বার জেড এর কমপ্লিমেন্টারি ফর্ম বের করতে বলছে। রূপঙ্কর বলো। এর কমপ্লিমেন্টারি ফর্ম বের করতে হবে। একটা বলে দিই, মনে পড়ে যাবে। এই দেখো, এই যে অ্যান্সারটা বলো। ভেরি গুড। কি করে বের করবে দেখো, 2 নাম্বার থাকে পরে এক্সামে। সো এটাকে দেখবে এর উপরে একটা হোল বার দিয়ে দেবে, ঠিক আছে? যখনই কমপ্লিমেন্টারি ফর্ম বের করতে হবে, টোটাল এক্সপ্রেশনটার উপরে একটা হোল বার দিয়ে দেবে। হোল বার দিলে তো এখানে কি করে ভাঙবে, এটাকে ডিমোরগানস লতে যদি ভাঙা যায়, তাহলে ওয়াই বার এক্স ডট ওয়াই বার জেড তার কমপ্লিমেন্ট, অ্যাপ্লাই ডিমোরগানস ল। তাহলে এখানে ডিমোরগানসের কোন লটাকে অ্যাপ্লাই করছি? সাম থিওরামকে। কোনটা হবে? এ প্লাস বি হোল বার ইকুয়াল টু এ বার ডট বি বার। এটা কি লিখবো? এক্স বার ওয়াই হোল বার ডট ওয়াই বার জেড হোল বার। তাহলে কি লিখবো আমি? এক্স ডাবল বার প্লাস ওয়াই বার ডট ওয়াই ডাবল বার প্লাস জেড বার। এখানে আমি ডিমোরগানস লকেই অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই ডিমোরগানস ল প্রোডাক্ট থিওরাম। না, তাহলে এক্স ডাবল বারটা কি হবে? এক্স, ওয়াই বারটা ওয়াই ডট ওয়াই ডাবল বারটা ওয়াই প্লাস জেড বার। কারণ কি আমরা এখানে কি অ্যাপ্লাই করছি? যেহেতু এক্স ডাবল বার ইকুয়াল টু এক্স অ্যান্ড ওয়াই ডাবল বার ইকুয়াল টু ওয়াই, সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমরা এইভাবে প্রত্যেকটা একটা কি বের করতে পারি? কমপ্লিমেন্টারি ফর্ম বের করতে পারি। ফাইন্ডিং দ্য কমপ্লিমেন্টারি ফর্ম। যে কোনো পজিশনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা কমপ্লিমেন্টারি ফর্ম কিন্তু বের করতে পারবো। বুঝতে পারলে? এগুলো প্র্যাকটিস করবে। আর যতগুলো দেখবে ওই কনভার্সন গুলো আছে, ন্যান্ডের থেকে এক্সর, ন্যান্ডের থেকে এক্সনর, নরের থেকে ন্যান্ড, ন্যান্ড থেকে নর, প্রত্যেকটা করতে হবে, ঠিক আছে? আর তেমন এগুলো মোটামুটি প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেটা তোমাদের একটা প্রবলেম দিল, এটা এমসিকিউ একটা প্রবলেম আছে, মুছে দিচ্ছি এটা, হ্যাঁ? তোমাকে তারা বলছে এরকম,
তোমাকে বলছে হাউ মেনি gates are required, not gate, and gate, or gate. কটা নট গেট এন্ড গেট অর গেট প্রয়োজন এটার ক্ষেত্রে? আচ্ছা সবাই বলুক, আমরা সবাই চিন্তা ভাবনা করে বলো আমাকে যে এই যে এক্সপ্রেশনটা আমি দিয়েছি, এই এক্সপ্রেশনে হাউ মেনি গেটস আর রিকোয়ার্ড, কটা গেটস আমার দরকার? আচ্ছা তুমি কটা বলছো? দুটো অর গেট, এন্ড গেট কটা? কনসেপ্টে গন্ডগোল আছে। নট গেট, হুম, ভুল হচ্ছে। তুমি গেটটা এঁকে দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এখানে নট গেট লাগবে দুটি, এন্ড গেট তিনটি, আর অর গেট একটি। এই বলো কি করে হলো? এই নাও, প্রথমে তিনটে ভেরিয়েবল নাও, এ বি সি। প্রথমে কি আছে? এ বি বার সি। বি বার করতে হলে নট গেট করতে হবে একটা, তারপরে কি আছে? বি বার সি, এটা বি বারের লাইন। এ বি বার সি, এ তো এ বি বার সি, বি বার তো বেরিয়ে আছে, তাহলে সি, সি কে কমপ্লিমেন্ট বের করতে হবে। দেখো সি এর একটা কমপ্লিমেন্ট বের করলাম, সি বার হয়ে গেল। বি এর সঙ্গে একটা কমপ্লিমেন্ট বের করতে, না বি এর কমপ্লিমেন্ট বের হয়ে আছে, বি এর কমপ্লিমেন্ট তোমার এখান থেকে বের হচ্ছে। যদি এটা কমপ্লেক্স মনে হয় ইজি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক, এটি বেরোবে। এটার জন্য তোমাকে আমি আরো কমপ্লেক্সিটি কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, না করে দেখলেও হবে, এখান থেকে দেখেই বোঝা যাবে। কারণ দেখো এখানে একটা অ্যান্ড গেট, এখানে দুটো অ্যান্ড গেট, তিনটে অ্যান্ড গেট, তিনটে অ্যান্ড গেট বোঝাই যাচ্ছে। আর নট গেট দেখো বি বার একবার, দুবার, তিনবার, তাহলে একবার একটাই নট গেট লাগবে, এখানে একটা নট গেট বি বারের জন্য, একটা সি বারের জন্য। কটা নট গেট লাগলো? দুটো। আর লাস্টে তো সবগুলোই প্লাস হয়ে অর গেটে পাস হবে, একটা অর গেট এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে তোমার যদি মনে হয় আমি করে দেখবো, তো এইভাবে করতে পারো। এই যে বি বার সি বার, দেখো এ বি বার সি বার, অ্যান্ড গেট। এ বি বার সি করো প্রথমে, হ্যাঁ, এই যে এ বি বার সি, তারপরে কি আছে? বি বার সি, এই যে বি বার সি, তারপরে কি আছে? এ বি বার সি বার, এ বি বার সি বার, এর কথা হচ্ছে বি বার সি। এবারে দেখো এটা, এই জিনিসটা আর এটা সবগুলো নিয়ে একটা অর্কিড, তাই বোঝা যাচ্ছে যে আমার এখানে কটা গেট প্রয়োজন। এখানে এক, দুটো নট গেট, ওয়ান টু থ্রি, তিনটি আর অর গেট,
আর একটি মাত্র অ্যান্ড গেট আর একটি মাত্র অর গেট। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে বেরিয়ে আসবে, তাই না? হ্যাঁ, দেখে নাও। ছবিটা এঁকেও বোঝা যাবে, আর ছবি যদি কেউ মনে করে যারা একটু আচ্ছা তুমি চাইছো ছবি এঁকে নয় তো, এটার জন্য একটা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, একটু দাঁড়াও। এটা লেখা হয়েছে তো, রাখা হয়েছে এটা। হয়েছে, এঁকে নাও। মানে এক্সপ্রেশন আঁকি, দেখো। এটাকে এভাবে আঁকি। এটা থেকে তুমি বলতে পারবে কটা অ্যান্ড গেট, কটা অর গেট, নট গেট দরকার। দেখো এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল দেখো। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে আমার বি বার, এটা সি বার, এটা সি বার, এটা এ বার। কারণ দেখো এখানে সি বার দুবার আছে, তাই না? সো তাহলে আমার কটা হবে, তিনটি নট গেট লাগবে। কারণ বি বারের জন্য একটি, সি বারের জন্য একটি, এ বারের জন্য একটি। সো নট গেট তোমার লাগবে হচ্ছে তিনটি। অ্যান্ড গেট তো অবভিয়াসলি দেখতেই পাচ্ছি 1 2 3, তিনটি অ্যান্ড গেট। আর অর গেট তো অবভিয়াসলি একটি অর গেট লাগবে। সো এভাবে বের করবো। আমি রেকর্ডিংটা আপাতত স্টপ করি একটু, হ্যাঁ।